করণীয় সেটা নিয়ে একটু ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাই, আমাদের সবারই জানা উচিত যে আইএলস এর যে ব্যান্ড ডেসক্রিপ্টর সেখানে স্পিকিং এর স্কোরিংটা 4টা বিষয়ের উপরে করা হয়। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, সেটা হচ্ছে 25% স্কোর ক্যারি করে। লেক্সিক্যাল রিসোর্সে এবং গ্রামারে এবং প্রনাউন্সিয়েশনে প্রত্যেকটা পার্টে 25% করে আপনার 100% স্পিকিং এর স্কোর আসে। তো আপনারা যদি এই লিঙ্কে যান তাহলে আপনি একটা ব্যান্ড ডেসক্রিপ্টর, যেটা হচ্ছে পাবলিক ভার্সন ক্যামব্রিজ থেকে দেয়া, তো সেটা আপনি পড়ে দেখতে পারবেন যে আপনার ধরেন লাস্ট মকে যদি 6 আসে, তাহলে আপনি 6 পাওয়ার জন্য কি কি আপনার কোয়ালিফিকেশন মিট করতে হবে সেই ব্যাপারগুলো লেখা আছে 4টা ক্যাটাগরির জন্যই। তো তখন আপনি এর পরের ব্যান্ডে যাওয়ার জন্য কি করণীয় সেটা আপনি একদম অথেন্টিক ইনফরমেশনটা জানতে পারবেন। এরকম একটা শিট থাকবে আপনার ওই লিঙ্কে যাওয়ার পরে, পিডিএফটাতে এরকম দেয়া থাকবে। আপনি ফ্লুয়েন্সি কোহেরেন্সের যে ক্যাটাগরিতে আছেন, বর্তমানে যে লেভেলে আছেন, যদি আপনি 6-এ থাকেন আপনি পড়ে দেখবেন যে 6-এর মধ্যে যে ব্যাপারগুলো আছে এগুলো আপনার সাথে মিলবে। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে ওয়ার্ডের ব্যাপারগুলো মিলবে, দেন হচ্ছে গ্রামারের রেঞ্জটা মিলবে, এবং প্রনাউন্সিয়েশনে আপনার যে লেভেল আছে বর্তমানে সেটা ম্যাচ করবে। এখন আপনি যদি চান যে আমি 6 থেকে 8-এ যেতে চাই বা 7-এ যেতে চাই, তাহলে এর পরের ব্যান্ডের যে কোয়ালিটিসগুলো আছে এগুলো আপনাকে পড়ে দেখতে হবে এবং সেই আলোকে আপনার প্রস্তুতিটা নিশ্চিত করতে হবে। সো এটা আমাদের অবশ্যই দরকার যে এই ইয়েটা পিডিএফটা আমরা পড়বো, এবং পড়ে আসলে নিজেই আপনি বুঝতে পারবেন যে আপনার ল্যাকিংসগুলো কোন কোন জায়গায়, কাজ করা উচিত কোথায়, কোন জায়গায় আপনি এক্সট্রা এফোর্ট দেবেন, এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমরা মুভ করছি আমাদের পার্ট 1 এর জন্য যেটা করণীয়। আমরা জানি যে আইএলটিএস এর স্পিকিংটা হচ্ছে 11 থেকে 14 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। মিনিমাম আপনাকে এক্সামিনারের সামনে 11 মিনিট বসতে হবে, ম্যাক্সিমাম আপনি 14 মিনিট বসবেন, এবং এর মধ্যে আপনাকে 3টা পার্টে প্রশ্ন করা হবে। প্রথম পার্টটা হচ্ছে আমরা বলি ইন্টারভিউ পার্ট, শর্ট প্রশ্নগুলো করা হয় এবং আপনি 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে আপনার অ্যান্সারগুলো দিয়ে দিবেন। যেখানে কোনো প্রিপারেশন টাইম নাই, টিচার প্রশ্ন করবেন, আপনি সাথে সাথে অ্যান্সার ডেলিভারি দিবেন। সেকেন্ড পার্টে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে রেডি হওয়ার জন্য, প্ল্যানিং করার জন্য। আপনি তখন একটা পেপার এবং পেন্সিল পাবেন বা পেন পাবেন, তখন আপনি কিছু নোটস নিতে পারবেন। তো এই 1 মিনিট প্রিপারেশন টাইম শেষ করার পরে আপনাকে টানা 2 মিনিট একটা প্রেজেন্টেশন দিতে হবে। যে টপিকটা আপনাকে দেওয়া হবে বা যে কিউ কার্ড বলে, যে কিউ কার্ডটা আপনাকে দেওয়া হবে সেই টপিকের উপরে বা সেই কিউ কার্ডের ইনফরমেশনের উপরে বেস করে আপনাকে 2 মিনিট একটা প্রেজেন্টেশন দিতে হবে। এবং আপনার 2 মিনিট হয়ে গেলে আপনার যদি তখনও বলা কন্টিনিউ করেন, টিচার আপনাকে থামাবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে টাইম যখন শেষ হয়ে যাবে তখন টিচার আপনাকে থামাবে, তো প্যানিক হওয়ার কিছু নাই। অ্যান্ড ফাইনালি আপনার ডিসকাশন পার্ট, যেটা হচ্ছে পার্ট 3, সেটা শুরু হবে, এবং তখন আপনাকে একটু ইলাবোরেট করে আনসারগুলো দিতে হবে। যাই বলবেন সেখানে আপনি কিছু এক্সপ্লেনেশন এক্সাম্পলের থ্রুতে জিনিসটাকে প্রতিষ্ঠিত করার ট্রাই করবেন। তো আমাদের ফার্স্ট পার্টে যেহেতু শুধুমাত্র আমাকে পার্সোনাল ইনফরমেশনগুলো জিজ্ঞেস করা হবে, আমি কি মনে করি বা ওই টপিকের সাথে আমার কীরকম আন্ডারস্ট্যান্ডিং সেটা নিয়ে প্রশ্ন করা হবে। সো আমরা এই পার্ট 1-এর প্রশ্নের অ্যান্সারগুলা, যখন আমাকে যে প্রশ্ন করা হবে সরাসরি সেই প্রশ্নের অ্যান্সারে চলে আসবো। অ্যান্সার দেওয়ার পরে কেন সেটা আমি পছন্দ করি বা অপছন্দ করি একটা রিজন দেব, এবং তারপরে সম্ভব হলে একটা এক্সাম্পল জুড়ে দিব। এই স্ট্রাকচারে আমাকে প্রতিটা প্রশ্নের মানে পার্ট 1-এর প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে। তো অনেকে দেখা যায় ইয়েস নো দিয়ে অ্যান্সার দেন, অথবা এক শব্দের মধ্যে অ্যান্সার দিয়ে দেবেন। সাপোজ হোয়াটস ইউর ফেভারিট কালার, আপনি বললেন হোয়াইট অর ব্লু, জাস্ট আপনি এক ওয়ার্ডে অ্যান্সার দিয়ে দিলেন, তখন কিন্তু আপনার পার্ট 1-এর পারফরমেন্স খুবই খারাপ হবে এবং ভালো স্কোর আসবে না। সো আপনাকে প্রথম থেকেই ট্রাই করতে হবে পার্ট 1-এর জন্য, যেহেতু এটা হচ্ছে আমাদের একদম মানে ওপেনিং ফেজ। আপনি প্রথমেই টিচারের সাথে ইন্ট্রোডিউসড হয়েই আপনার পার্ট 1টা স্টার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি টিচারকে ইমপ্রেস করার জন্য আপনার পার্ট 1-এর প্রস্তুতিটা একদম মানে সলিড হতে হবে। তো আমরা কি করলাম, খুব রিপিট করে এরকম 100টা টপিক আমরা আলাদা করেছি, যাতে করে সেই টপিকগুলোর উপরে আপনি অনবরত প্র্যাকটিস করতে পারেন। আপনি আরেকজনকে প্রশ্ন করলেন, আপনার স্টাডি পার্টনারকে, সে আপনাকে প্রশ্ন করলো, এতে করে হবে কি আপনার ওই কমন টপিকগুলোর উপরে 100% আপনার কনফিডেন্ট আনসারটা ডেলিভারি করা পসিবল হবে। তো এইভাবে যদি আপনি আগান তাহলে দেখা যাবে আপনার শুরুতেই এক্সামিনার আপনার প্রতি হ্যাপি হবেন এবং পজিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে আপনার সেকেন্ড পার্টে মুভ করবেন। সো এটা আমাদের করা উচিত। তো যাদের দেখা যায় যে স্পিকিংয়ে মক টেস্টের তুলনায় ফাইনালি গিয়ে স্কোর খারাপ আসে, তাদের ক্ষেত্রে এটা একটা ইস্যু যে শুরুতেই নার্ভাস হয়ে যান বা পার্ট 1-এর পারফরমেন্সটা ভালো আসে না, টিচার ধরেই নেন যে এই স্টুডেন্ট হচ্ছেন একটু উইক লেভেলের, স্পিকিংয়ের ওনার কনফিডেন্স নাই। তো এই ব্যাপারগুলো দেখা যায় ওভারঅল একটা স্পিকিংয়ের স্কোরের উপরে ইম্প্যাক্ট করে। তো এই জন্য আমাদের শুরুটা করতে হবে এরকম একটা ফর্মুলা ফলো করে। সেকেন্ড পার্টে যখন যাবেন তখন আপনি যে কিউ কার্ডটাই পান না কেন সেটার ব্যাপারে আপনি চেষ্টা করবেন যে পাস্ট রিলেটেড কিছু ইনফরমেশন প্রোভাইড করার, প্রেজেন্ট নিয়ে কথা বলার, এবং
ইন ফিউচার সেটাতে আপনি কিভাবে মুভ করবেন সেই ব্যাপারগুলো নিয়ে আসার ট্রাই করবেন। এতে করে লাভ হবে কি, যেহেতু আপনারা একটু আগে দেখেছেন মার্কিং ক্রাইটেরিয়াতে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি একটা পার্ট আছে। তো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে যেটা হয়, আপনি প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স নিয়ে কথা বলতে পারেন কি না এই ব্যাপারটা জাজ করা হয়। সো যদি আপনি কাহিনীগুলাকে এরকম প্ল্যানিং করে ফেলেন যে আমি পাস্ট থেকে কি বলবো, প্রেজেন্ট থেকে কি বলবো অ্যান্ড ফিউচার থেকে কিভাবে বলবো, বলতে গেলে ডেফিনেটলি আপনার টেন্সগুলো ইউজ করা হয়ে যাবে এবং আপনি ওয়াইড রেঞ্জ অফ গ্রামার জানেন এটার প্রমাণ দিয়ে দিতে পারবেন। মোটামুটি সবগুলা কিউ কার্ডের লাস্ট যে প্রম্পটটা থাকে, লাস্টের পয়েন্ট, সেটা হচ্ছে ফিলিংস জিজ্ঞেস করে যে এই ব্যাপারটা আপনি আপনার কেমন লেগেছে। তো ফিলিংস নিয়ে কথা বলতে গেলে আপনাকে আগে থেকে ফিলিংস রিলেটেড কিছু ভোক্যাবুলারি শিখতে হয়, যেগুলো হচ্ছে ধরেন পজিটিভ ফিলিংস এক্সপ্রেস করার জন্য, নেগেটিভ ফিলিং এক্সপ্রেস করার জন্য। তো আপনারা যদি আগে এই জিনিসগুলো শিখে ফেলেন তাহলে আপনার সেন্টেন্স মেকিং এ প্রবলেম হবে না। এক্স্যাক্টলি যে ফিলিংসটা আপনার ছিল সেই মোমেন্টে, তো সেটা আপনি এক্সপ্রেস করতে পারবেন। এই জন্য আমরা এই জায়গায় একটু কাজ করব। আপনাদের যাদের কাছে খাতা কলম আছে আপনারা একটু নোট করে নেবেন যে কোন কোন জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে, স্কোপ আছে, যেগুলাতে আমরা যদি একটু এফোর্ট দেই তাহলে আমাদের স্কোর ইমপ্রুভ করবে। তো ফিলিংস নিয়ে আলাদা করে যদি ভোক্যাবুলারি শিখে ফেলেন, প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচারের টেন্সগুলো যদি আপনার কিউ কার্ডের থ্রুতে এক্সামিনারকে বুঝাতে পারেন যে হ্যাঁ আমি এই টেন্সগুলো পারি, আমার গ্রামারের রেঞ্জ ভালো, তাহলে ডেফিনেটলি আপনার স্কোর ইমপ্রুভ করবে। আর যে 1 মিনিট সময় আমাদেরকে দেওয়া হয় কিউ কার্ড হাতে দেওয়ার পরে বা কিউ কার্ড আপনার স্ক্রিনের সামনে আসার পরে, যে 1 মিনিট সময় আপনি রেডি হওয়ার জন্য পাবেন, ওই টাইমের মধ্যে আপনি শুরুটা কিভাবে করবেন। আমরা জানি মর্নিং শুজ দ্য ডে, যে শুরুটা যদি আপনি একটু ইমপ্রেসিভ ওয়েতে স্টার্ট করতে পারেন, মানে গতানুগতিক নর্মাল স্টুডেন্টস যেভাবে বলতেছে তার চেয়ে একটু ডিফারেন্ট ওয়েতে যদি স্টার্ট করতে পারেন, তাহলে এটা আপনার টিচারকে ডেফিনেটলি একটা ভালো ফিল দিবে। অ্যান্ড যেহেতু 1 মিনিট মাত্র সময়, আপনি অনেক বেশি জিনিস কিন্তু লিখতে পারবেন না বা ফুল সেন্টেন্সও লিখতে পারবেন না। আপনি জাস্ট কিওয়ার্ডসগুলো, টার্মসগুলো লিখতে পারবেন বা আইডিয়া যেগুলো আপনার মাথায় আসছে সেগুলো আপনি লিখতে পারবেন। তো মোটামুটি 2 মিনিটের প্রেজেন্টেশনের জন্য আমরা যদি ওপেনিং লাইনটা কি বলে শুরু করব সেই পার্টটুকু আমরা ডিসিশন নিয়ে নেই। দেন হচ্ছে 3টা আইডিয়া, প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার রিলেটেড 3টা আইডিয়া লিখে রাখলাম শর্টকাটে। অ্যান্ড হচ্ছে লাস্টে আমি কি বলবো, যেহেতু লাস্ট ইমপ্রেশনটাও ইম্পর্টেন্ট, সো লাস্টে আমি কি বলে শেষ করব সেটাও আমরা লিখে রাখতে পারি শর্টকাটে। কারণ অনেক সময় দেখা যায় যারা ভালো ফ্লুয়েন্সি আছে তাদেরকে টিচারই থামায় দেয়, মানে আপনি বলতে বলতে 2 মিনিট কখন শেষ হয়ে গেছে আপনি জানেন না, তখন আপনার টিচারই আপনাকে থামায় দিবে। হয়তো আপনি যেটা রেডি করেছিলেন এন্ডিং লাইন সেটা পর্যন্ত আপনি যেতে পারেন নাই, বাট যখন টিচার আপনাকে স্টপ করতে বলবে তো আপনাকে স্টপ করতে হবে। সো আপনার যদি আগে থেকে যথেষ্ট পরিমাণে ইয়ে থাকে, প্র্যাকটিস থাকে, আপনি বুঝবেন আসলে যে 2 মিনিট কখন হয়ে যাচ্ছে, মানে এই ফিলটা আপনার আসবে যে আপনার নোটের সাথে যেটুকু নোট নিয়েছেন সেটুকু আপনি কভার করতে পারবেন টাইমের মধ্যে। তো এটা প্র্যাকটিসের থ্রুতে আসবে ধীরে ধীরে। তো পার্ট 2-তে আপনার 1 মিনিটটা ইউটিলাইজ করার জন্য এই কাজগুলো করবেন। ওপেনিং টার্মে কি বলবেন বা সেন্টেন্সটা কিভাবে আপনি স্টার্ট করবেন, 3টা আইডিয়া নেবেন, যে টপিকে আসুক না কেন প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার রিলেটেড 3টা আইডিয়া নেবেন। অ্যান্ড হচ্ছে এন্ডিং লাইনে আপনি কি বলবেন সেটা স্ট্রাকচার করে ফেলবেন। যখন এক্সামিনার বলবেন আর ইউ রেডি প্লিজ স্টার্ট, আপনি যাতে শুরু করে ফেলতে পারেন। গেল আমাদের পার্ট 2 এর কনসেপ্ট। এবারে আসেন পার্ট 3-তে, যেহেতু আমাদের এটা হচ্ছে ডিসকাশন পার্ট, একটু বেশি কথা বলতে হয়, তো সেক্ষেত্রে আপনাকে যে প্রশ্নই করা হোক না কেন মোটামুটি সেটা আপনার নিজস্ব মতামতের সাথে রিলেটেড থাকবে। তো আপনি ফার্স্টে আপনার মতামতটা এক্সপ্রেস করবেন, এই ব্যাপারে আপনার কি ধারণা কি মত সেটা বলবেন, কেন এই ধারণা বা কেন এই মতামত আপনি দিতে চাচ্ছেন সেটা রিজন দেখাবেন, এবং রিজনটাকে স্টাবলিশ করার জন্য আপনি এক্সাম্পলের হেল্প নেবেন, এবং এতে আমাদের কি লাভ হবে বা এর এর ফলে আমরা কোন দিকে যাব, ভালো প্রভাব পড়বে না মন্দ প্রভাব পড়বে, আপনার ইম্প্যাক্ট নিয়ে একটা এন্ডিং সেন্টেন্স বা রেজাল্ট ওরিয়েন্টেড একটা এন্ডিং সেন্টেন্স বলবেন, তাহলে আপনার কমপ্লিট একটা ফুললি ডেভেলপড অ্যান্সার হয়ে গেল। সো এভাবে যদি আপনি আগে থেকে প্র্যাকটিস করেন পার্ট 3 এর জন্য, তাহলে এই ফর্মুলায় আপনার যথেষ্ট মানে ইনফরমেশন আপনি নিয়ে আসতে পারবেন অ্যান্সারের মধ্যে। তো এভাবে আমরা প্র্যাকটিস করব। ডেফিনেটলি এগুলোর আমাদের স্যাম্পল আনসারগুলো আছে, যা দিয়ে আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করলে হবে কি আপনার মানে একদম স্ট্রেস ফ্রি প্রিপারেশন হয়ে যাবে, আপনাকে আলাদা করে চিন্তা করে এই জিনিসটা নিয়ে আসতে হবে না, অটোমেটিকলি এটা হয়ে যাবে। আর এই যে আপনার ব্যান্ড ডেসক্রিপ্টরের মধ্যে যত ভালো লেভেলের ব্যান্ড, সবগুলোর ক্ষেত্রে একটা কমন রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনি কোনো স্ট্রাগল করছেন না, ইংলিশে কথা বলার জন্য আপনার কষ্ট হচ্ছে না, আপনি একদম স্বাভাবিকভাবে যেভাবে আমরা বাংলায় কথা বলতে পারি না আটকে, ঠিক একইভাবে আপনি ইংলিশটাকে
বলতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন। সো যদি এই রিকোয়ারমেন্ট মিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এক্সামিনারের সামনে প্রেজেন্ট করতে হবে বিষয়গুলোকে এমনভাবে যে আপনি স্ট্রাগল করছেন না, অটোমেটিকলি আসতেছে। মানে ব্যাপারগুলো হচ্ছে আপনার জন্য ভাষা হিসেবে ইউজ করতেছেন, আপনি এক্সামের ভিকটিম হয়ে গেছেন বা আপনাকে সেন্টেন্স মেকিং এ অনেক এফোর্ট দিতে হচ্ছে, এটা যাতে না বুঝে এক্সামিনার। এটা বুঝলে কিন্তু আপনার স্কোর ডেফিনেটলি কমে যাবে। অ্যান্ড আমরা কিছু হ্যাকস নিয়ে কথা বলি। প্রশ্নতে যে কথাটা বলা হয়েছে আমরা চেষ্টা করব সেই কথাটাকে প্যারাফ্রেজ করার। আমরা জানি প্যারাফ্রেজ আমরা তিনভাবে করতে পারি। একটা শব্দকে আপনি যদি সিনোনিম অথবা অ্যান্টোনিম দিয়ে চেঞ্জ করে ফেলেন তাহলে যেভাবে প্যারাফ্রেজ হয়, ঠিক একইভাবে আপনি যদি একটা সেন্টেন্সের অর্গানাইজেশনটা চেঞ্জ করে ফেলেন, সেন্টেন্সের গ্রামার স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলেন, তাহলেও প্যারাফ্রেজ হয়। অ্যান্ড আপনি যদি পুরা জিনিসটার মানে মিনিং সেম রেখে আইডিয়া লেভেলে গিয়ে কাজ করেন তাহলেও আরেক ধরনের প্যারাফ্রেজিং হয়। সো এই তিনটা স্টাইল থেকে যে কোনো স্টাইলে আপনি যদি প্যারাফ্রেজ করতে পারেন তাহলেই আপনার হাই স্কোর অ্যাচিভ করা পসিবল। তো ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, টিচার আপনাকে জিজ্ঞেস করলেন ডু ইউ লাইক ইয়োর জব, তো আপনি যদি বলেন ইয়েস আই রিয়েলি লাইক মাই জব, তাহলে কিন্তু টিচারের কথাটাকেই আপনি আবার রিপিট করতেছেন। বাট আপনি এটার পরিবর্তে যদি বলেন ইয়েস আই রিয়েলি এনজয় হোয়াট আই ডু, দ্যাট মিনস আপনি জবকে মিন করতেছেন অ্যান্ড সাথে একটা রিজন দিয়ে দিলেন বিকজ ইটস মিনিংফুল। এভাবে আপনি যদি অ্যান্সারটাকে ডেভেলপ করেন, এই জিনিসগুলো আমাদের শিটের মধ্যে লেখা আছে, আপনি জাস্ট রিডিং পড়ে গেলেই আপনার কিন্তু মানে জট খুলে যাবে বা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কিছু ফিলার্স ইউজ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের এমন একটা প্রশ্ন হঠাৎ করে আসছে যে আমাদের চিন্তা করার জন্য একটু সময় লাগতেছে। সো তখন যদি আপনি একদম চুপচাপ থাকেন, যদি সাইলেন্ট থাকেন তাহলে যেটা বোঝাবে যে আপনি তখন স্ট্রাগল করছেন, সেন্টেন্স মেক করতে পারছেন না। তো এটার পরিবর্তে আপনি যদি কিছু ফিলার্স ইউজ করেন লাইক ওয়েল, অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, এগুলা কিন্তু ন্যাচারালি যারা কথা বলেন, নেটিভ ইংলিশ স্পিকাররা যখন কথা বলেন তখনও কিন্তু এগুলা কন্টিনিউয়াসলি একটা পর একটা আসে। সো আপনিও সেভাবে প্র্যাকটিস করবেন ফিলার্সগুলো। একটা এক্সাম্পল দেখেন, ওয়েল, টু বি অনেস্ট, আই প্রেফার স্টাডিং অ্যাট নাইট বিকজ ইটস কোয়াইটার। যে সত্যি কথা বলতে কি আমি রাতের বেলা পড়াশোনা করতে ভালোবাসি, কারণ রাতের বেলা অনেক শান্ত থাকে, পরিবেশ অনেক চুপচাপ থাকে, নিশ্চুপ থাকে। তো এভাবে আপনি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারে রিজন সহকারে অ্যান্সার দেবেন যাতে করে আপনার অ্যান্সারটা ডেভেলপ হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যত সম্ভব যথাসম্ভব আপনাকে প্রশ্নের অ্যান্সারগুলোকে বড় করে দিতে হবে। ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি যদি বলেন ইয়েস আই লাইক ট্রাভেলিং ভেরি মাচ, জাস্ট এতটুকু বললে আপনার অ্যান্সারটা একদম শর্ট হয়ে গেল। এটাকে যদি আপনি একটু এক্সটেন্ড করতে চান তাহলে রিজন অ্যাড করবেন, আই লাইক ট্রাভেলিং বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স অ্যান্ড এক্সপ্লোর নিউ কালচার্স। তো এইভাবে আপনি যখন রিজন জুড়ে দিবেন তখন ডেফিনেটলি আপনার সেন্টেন্সগুলো এলাবোরেটেড হবে। এবং এই যে সেন্টেন্সের বা একটা সেন্টেন্সকে এক্সটেন্ড করার যে সিস্টেম, সেটা কিন্তু আমাদের সেন্টেন্স মেকিং এর ক্লাসে আমরা শেখাই। যে সিম্পল একটা কথা যে হি ইজ রানিং, এটাকে আমরা কিভাবে টেনে বড় করতে পারি। যেমন আরো একটা ওয়ার্ড জুড়ে দিলাম, হি ইজ রানিং কুইকলি সো দ্যাট হি ক্যান ক্যাচ দ্য বাস। এভাবে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে করে সেন্টেন্সটাকে এক্সটেন্ড করি। যখন আমরা স্পিকিং এর এক্সামে বসি তখন যাতে আমি যা বলতে চাই আমার চিন্তা করার সাথে সাথে সেন্টেন্সটা যাতে মুখে চলে আসে, এই জন্য আমাদেরকে আগে থেকে একটু প্রিপারেশন স্টেজে গিয়ে একটু এফোর্ট দিতে হবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে, আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন যে যা বলছেন বলছেন, এটা আর কারেক্ট করতে যাই না, স্কোর কমে যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে মিথস, কারণ আপনি একটা ভুল করতেই পারেন। আমাদের মুখ ফসকে তো বাংলায় অনেক কথা চলে আসে, যে আমি বলতে চাচ্ছি যে গতকালকে অথচ বলে ফেলছি গত সপ্তাহে, বা বলতে চাচ্ছি গত মাসে অথবা অথচ বলে ফেলছি গত বছরে। তো এইভাবে কিন্তু আমাদের মুখ ফসকে অনেক সময় ভুল ওয়ার্ডটা চলে আসতে পারে। সো আপনি যদি সেলফ কারেক্ট করেন তাহলে কিন্তু কোনো স্কোরে ইম্প্যাক্ট করার কথা না, বরং এটা দিয়ে বুঝাবে যে আপনার কথা বলার উপরে আপনার কন্ট্রোল আছে। সো আপনি যখনই ফিল করবেন যে আমি একটা ভুল করে ফেলছি, ডেফিনেটলি আপনি সেলফ কারেক্ট করবেন। এক্সাম্পল দেখেন, আই ওয়ান্ট দেয়ার লাস্ট ইয়ার, সরি আই মিন লাস্ট মান্থ। এই যে দেখেন আপনি কিন্তু লাস্ট ইয়ার বলে ফেলছেন নার্ভাসনেসের কারণে হোক বা মুখ ফুসকা হোক, যেই আপনি টের পেয়েছেন যে না আমি তো ভুল বলছি, লাস্ট ইয়ার তো হবে না, লাস্ট মান্থ হবে, আপনি ডেফিনেটলি আবার সেলফ কারেক্ট করে কারেক্ট ইনফরমেশনটা দিয়ে দিবেন। এতে করে এক্সামিনার বরং আপনার অ্যান্সারে সন্তুষ্ট হবে। তো আপনি গ্রামার মিস্টেকও যদি করে ফেলেন, আপনি বলতে চাচ্ছিলেন আই ওয়েন্ট দেয়ার, আপনি বলে ফেলছেন আই গো দেয়ার, পরে আপনি আবার বলবেন সরি আই ওয়েন্ট দেয়ার। এটা কিন্তু বললে ভালো, কারণ তখন আপনার নিজের কথার উপরে কন্ট্রোল আছে, বা আপনি কি বলতেছেন এটা যে আপনি বুঝে বলতেছেন এটা প্রমাণ করে। সো এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন। চলে গেল আমাদের এই ব্যাপারগুলো, মুভিং টু দ্য নেক্সট স্লাইড। তো এখানে দেখেন একটা রেজাল্টের স্ক্রিনশট আমি দেখালাম। স্পিকিং এ হচ্ছে 8, ওকে। তো এটা
পরবর্তী পরীক্ষাতে এই স্টুডেন্ট পেল স্পিকিং এ 7। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে কি রিজন হতে পারে যে একজন স্টুডেন্ট যত বেশি স্পিকিং প্র্যাকটিস করবেন স্কোর ইমপ্রুভ করার কথা, অথবা যেভাবে আছে সেভাবে থাকার কথা, তো 8 থেকে 7-এ কমে যাওয়ার পেছনে রিজন কি হতে পারে? যাওয়ার পেছনে মূল রিজনগুলো কি কি? একটা হচ্ছে এক্সামের যদি কনফিডেন্স না থাকে। প্রথমবার পরীক্ষাতে বসার সময় আমাদের খুব এক্সাইটমেন্ট থাকে এবং আমরা খুব ভালোভাবে রেডি হই। যেই একবার ভালো স্কোর করে ফেললাম তখন আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই এবং তখন ওই মডিউলটাকে খুব একটা পাত্তা দিই না। এটা হয় কিনা আমাদের সাথে? যখন আপনি জি দেখবেন ম্যাম। যে একটা জি ম্যাম। মডিউলে আপনি অনেক ভালো স্কোর করে ফেলছেন, আপনার মানে প্রত্যাশার চেয়ে ভালো হয়ে গেছে, তখন সেটা আমরা আর পড়ি না বা সেটার ব্যাপারে আমরা তেমন একটা সিরিয়াস থাকি না। এটা একটা রিজন স্কোর ড্রপ করার, বিশেষ করে ভালো স্টুডেন্টের স্কোর ড্রপ করার পেছনে হচ্ছে আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই, এটার কারণে স্কোর ড্রপ করে। সেকেন্ড যে বিষয় হচ্ছে, আমরা যদি ওই যে বললেন যে কিছু মেমোরাইজড, শুধু যে ফুল অ্যান্সার মেমোরাইজড হবে এরকম না, অনেক সময় দেখা যায় আমরা অতিরিক্ত কঠিন জটিল টার্ম ইউজ করি, ভোক্যাবুলারি ইউজ করি যেগুলা কিনা স্যুট করে না। তো সেক্ষেত্রেও দেখা যাবে যে আপনি অ্যাডভান্সড বা লেস কমন ভোক্যাবুলারি অতিরিক্ত পরিমাণে ইউজ করার কারণে আপনার মিনিংটা ক্লিয়ার আসতেছে না। তো মিনিং ক্লিয়ার না আসলে ডেফিনেটলি স্কোর কমে যায়। দেন হচ্ছে ফ্রেজার ইডিয়মস যেগুলো আছে এগুলো যদি আমরা ভুল প্রয়োগ করি তাহলেও স্কোর ড্রপ করে। 4টা মার্কিং ক্রাইটেরিয়া সবগুলোতেই কিন্তু আমাদেরকে ইকুয়ালি জাজ করা হয়। তো এই সমস্ত কারণে আমাদের স্কোর ড্রপ করতে পারে, বিশেষ করে স্পিকিং এর। তো সেজন্য আপনার টার্গেট স্কোর মিট করার জন্য আপনাকে সবসময়ই স্পিকিং এর প্র্যাকটিসের মধ্য দিয়ে থাকতে হয়। কিছুদিন যদি আপনি স্পিকিং নিয়ে কাজ না করেন, অটোমেটিকলি আপনার ফ্লুয়েন্সি ড্রপ করবে এবং এটা এক্সামে ইম্প্যাক্ট করবে। তো আমরা মুভ করছি যে ইডিয়ম নিয়ে কথা বললাম। তো কোন ধরনের ইডিয়ম আসলে সেফ, যেগুলা আসলে আমরা কনটেক্সটে ব্যবহার করতে পারি, মানে যে যে বিষয় নিয়ে আমি কথা বলছি সেটার সাথে যায়, ন্যাচারালি সেটার সাথে স্যুট করে, আগে থেকে আমি দেখেছি, এইরকম ইডিয়মসগুলো আমরা ট্রাই করব ইউজ করার। ইডিয়ম না ইউজ করলেও আপনি ভালো স্কোর পাবেন। ওকে, তো আপনারা যদি এরকম একদম সিলেক্টেড কয়েকটা ইডিয়ম শিখে ফেলেন, এখানে আমি মাত্র 4টা দিয়েছি, সিলেক্টেড কিছু ইডিয়ম শিখে গেলেন এবং যদি আপনার এই রিলেটেড প্রসঙ্গ আসে তাহলেই আপনি এগুলো অ্যাপ্লাই করলেন। সাপোজ দ্য ফার্স্ট ওয়ান, ওয়ান্স ইন আ ব্লু মুন। আমরা সবাই এই ফ্রেজ, এই যে ইডিয়মটার সাথে পরিচিত। ওয়ান্স ইন আ ব্লু মুন, যখন আমরা খুব রেয়ারলি কিছু একটা হয়, খুব কম কিছু একটা হয়, তখন আমরা বলি ওয়ান্স ইন আ ব্লু মুন। একটু এক্সাম্পলটা দেখি। আই ইট ফাস্ট ফুড ওয়ান্স ইন আ ব্লু মুন বিকজ আই প্রেফার হোম কুকড মিলস বা হোম মেড মিলস। যে আমি বাসার তৈরি খাবার পছন্দ করি, এই জন্য আমি ফাস্ট ফুড কালে বাদরে খাই, মানে খুবই কম। তো এই যে কনটেক্সটটা যে আপনি একেবারেই কম, এটা মিন করার জন্য আপনি ওয়ান্স ইন এ ব্লু মুন অ্যাড করেছেন। তো এইভাবে যদি আপনার কনটেক্সটের সাথে যায় তাহলে আপনার ইডিয়ম ইউজ করাটা সেফ। বাট যদি আপনি জোর করে এগুলাকে ইনক্লুড করতে চান এবং এক্সামিনার বুঝতে পারেন যে আপনি শো অফ করতেছেন, আপনার আসলে এই সিচুয়েশনে ইডিয়ম ইউজ করাটা মানায় না, তখনই কিন্তু আমাদের স্কোর ড্রপ করে। আরেকটা ইডিয়ম দেখি আমরা, অন দ্য সেম পেজ। এমনিতে আপনি দেখেন একই পৃষ্ঠায় একই পাতায় এরকম বোঝাচ্ছে, বাট এটার ইউজটা হচ্ছে কি, যে আপনার আহ, একমত হচ্ছেন অথবা একই ধরনের আইডিয়া আপনাদের দুজনের মধ্যে আছে, এরকম যদি হয় তাহলে অন দ্য সেম পেজ এই টার্মটা আমরা ইউজ করি। এক্সাম্পল দেখি, মাই প্যারেন্টস অ্যান্ড আই আর অন দ্য সেম পেজ অ্যাবাউট মাই ফিউচার ক্যারিয়ার। মানে আমার যেটা ফিউচার নিয়ে, ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা, আমার মা বাবাও একই বিষয়ে সম্মতি দিয়েছেন বা একমত, তখন আমরা ইউজ করতে পারি অন দ্য সেম পেজ। দ্য থার্ড ওয়ান, ইন দ্য লং রান। তো এমনিতে আপনি দেখেন ওয়ার্ডগুলোর যদি মিনিং আলাদা আলাদা করে পড়েন তাহলে কিন্তু মিনিং আসবে না। লং মানে হচ্ছে লম্বা, রান মানে হচ্ছে দৌড়ানো, তো এরকম কিন্তু অর্থ আসবে না। সো এই ইডিয়মগুলো আমাদেরকে কনটেক্সটে শিখতে হয়। আগে আমরা মিনিং শিখবো, দেন এটার ব্যবহারটা দিয়ে একটা সেন্টেন্সে এটাকে অ্যাপ্লাই করব। তো ভবিষ্যতে যদি আমরা বোঝাতে চাই অথবা সময়ের সাথে সাথে এরকম যদি আমরা বোঝাতে চাই তাহলে ইন দ্য লং রানটা আমরা ইউজ করি, এবং এটা আমরা আইএলস এর রাইটিং টাস্ক 2-তে এসএতেও অ্যাপ্লাই করতে পারি, নো প্রবলেম। তো একটা এক্সাম্পল দেখি, স্টাডিং অ্যাব্রোড ইজ এক্সপেন্সিভ বাট ইট ইজ বেনিফিশিয়াল ইন দ্য লং রান। বাইরে পড়াশোনা করাটা অনেক মানে টাকা পয়সার বিষয়, অনেক এক্সপেন্সিভ, কিন্তু আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন তাহলে এটার উপকার আছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ব্রেক দ্য আইস। তো ব্রেক দ্য আইস আমরা ইউজ করি সাধারণত মানে একদম অস্বস্তিকর একটা পরিস্থিতিকে আরামদায়ক পরিস্থিতিতে পরিণত করার যে অ্যাটেম্প্ট, সেটাকে আমরা ব্রেক দ্য আইস বলি। এক্সাম্পল দেখেন, প্লেইং গেমস ইন ক্লাস হেল্পস ব্রেক দ্য আইস অ্যান্ড এনকারেজেস স্টুডেন্টস টু স্পিক। বিশেষ করে স্পিকিং এর ক্লাসে যদি আমরা বিভিন্ন ভোক্যাবুলারি গেম খেলি,
বা প্রনাউন্সিয়েশনের গেমস খেলি, তাহলে হবে কি যে ক্লাসরুমের যে ঠান্ডা বা অস্বস্তিকর পরিবেশ সেটা দূর হয় এবং স্টুডেন্টরা কথা বলার আগ্রহ খুঁজে পায়। তো এই ব্যাপারগুলো দেখেন, আপনি যদি নোট করে জাস্ট এই চারটাই শিখেন এবং এই চারটা থেকে একটা ইউজ করে আসতে পারেন ফাইনাল এক্সামে, তাহলে কিন্তু আপনার সারা জীবনে আর ইডিয়ম না পড়লেও চলতেছে। বাট আমরা যখন আরেকজনের সাথে কথা বলবো রিয়েল লাইফে, এক্সামে না, তখন কিন্তু সে বিভিন্ন ধরনের ইডিয়মস ইউজ করতে পারে। তো সেজন্য আমাদেরকে ভোক্যাবুলারি রেঞ্জ ইমপ্রুভ করার জন্য বেশ কিছু ইডিয়মস শিখতে হয়। সো আমরা একটু পরে সেটা নিয়ে ডিসকাস করব। আর আরেকটা বিষয় যেটা বললাম বাইনোমিয়ালস, এটা হচ্ছে কি কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলা পেয়ারে ব্যবহার করা হয়, ধরেন অ্যান্ড অথবা বাট দিয়ে যুক্ত করা হয়, পেয়ারে মানে জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয়, যেগুলা একটা ছাড়া আরেকটার অর্থ আসবে না। তো এই ব্যাপারগুলাকে আপনি আলাদা করে শিখে সেইটার সেন্টেন্সে অ্যাপ্লিকেশনটা প্র্যাকটিস করবেন। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রস অ্যান্ড কনস। এখন কেউ যদি বলে প্রস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তাইলে কিন্তু হবে না, কারণ এটা একটা বাইনোমিয়াল এবং এটাকে এভাবেই ইউজ করতে হবে, যেভাবে এটাকে নেটিভ ইংলিশ স্পিকাররা ইউজ করেন সেভাবেই ইউজ করতে হবে। আপনি নিজে থেকে এটার কোনো ধরনের মডিফিকেশন করতে পারবেন না। প্রস অ্যান্ড কনস বলতে আমরা বুঝি সুবিধা অসুবিধা। এক্সাম্পল দেখেন, বিফোর চুজিং দিস জব আই কনসিডার দ্য প্রস অ্যান্ড কনস কেয়ারফুলি। এই চাকরিটা চুজ করার আগে আমি এই চাকরির ভালো মন্দ দিকগুলো খুব কেয়ারফুলি বিবেচনা করেছি, খুব সতর্কতার সহিত কনসিডার করেছি। আরেকটা এক্সাম্পল, আরেকটা বাইনোমিয়াল হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। তো আমরা জানি ট্রায়াল করা মানে হচ্ছে ট্রাই করা, চেষ্টা করা, এরর বলতে আমরা বুঝি ভুল করা। তো যখন আপনি ভুল করে করে কোনো কিছু শিখবেন, তখন আমরা এই টার্মটা ব্যবহার করি, ট্রায়াল অ্যান্ড এরর। এক্সাম্পল দেখেন, আই ইমপ্রুভ মাই ইংলিশ থ্রু ট্রায়াল অ্যান্ড এরর, স্পেশালি বাই প্র্যাকটিসিং স্পিকিং ডেইলি। এই কথাবার্তাগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফে কাজে লাগবে এবং রিয়েল লাইফ রিলেটেড এক্সাম্পলগুলো দিয়ে যখন আপনি ইউজ করবেন, ফ্রেন্ডসের সাথে যখন আপনি স্পিকিং প্র্যাকটিস করতেছেন তখন অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু বাইনোমিয়ালসগুলো আমরা মানে নিজের মধ্যে নিয়ে আসতে পারি, নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি। আলাদা করে যদি আপনি জাস্ট এটা শীট আকারে মুখস্থ করেন অথবা আপনার জাস্ট পড়াশোনার অংশ হিসেবে মনে করেন, ইউজ না করেন রিয়েল লাইফে, তাইলে কিন্তু এগুলো কাজে আসে না। নেক্সট ওয়ান হচ্ছে সেফ অ্যান্ড সাউন্ড। আমরা শুনেছি সবাই মোটামুটি সেফ অ্যান্ড সাউন্ড, সেফ দিয়ে তো আমরা বুঝতেছি নিরাপদ। তো এটার ব্যবহারটা কিভাবে করব, মানে কোনো বিপদ আপদ হয় নাই, একদম সুস্থ স্বাভাবিকভাবে আমরা কোনো একটা কাজ করেছি, এইভাবে বলার জন্য আমরা সেফ অ্যান্ড সাউন্ড টার্মটা ইউজ করি। আই কল মাই প্যারেন্টস ওয়েন আই রিচ হোম সেফ অ্যান্ড সাউন্ড। আমি আমার বাসায় যখন নিরাপদে এসে পৌঁছাই, তারপরে গিয়ে আমার মা বাবাকে কল করে জানাই। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, অডস অ্যান্ড এন্ডস। তো এটা অডস অ্যান্ড এন্ডস দিয়ে আমরা বুঝাই একদমই হচ্ছে আনইম্পর্টেন্ট বিষয়গুলো, তুচ্ছ বিষয়গুলো, যেগুলো আমাদের লাইফে খুব একটা ইম্পর্টেন্ট না। তো আমাদের জন্য যেগুলো প্রায়োরিটি লিস্টে নাই সেগুলো তো আমরা সাধারণত ফ্রি টাইমে করি। তো যদি আমরা এক্সাম্পলে এরকম বলি, অ্যাট দ্য উইকেন্ড আই ইউজুয়ালি অর্গানাইজ অডস অ্যান্ড এন্ডস ইন মাই রুম। তো আমার রুমের মধ্যে অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে আনইম্পর্টেন্ট বা ছোটোখাটো বিষয়, সেগুলো আমি অর্গানাইজ করি উইকেন্ডে। দ্যাট মিনস ওইগুলো আমার লাইফে খুব একটা ইম্পর্টেন্স রাখে না, বাট সেইগুলাকে আপনি অর্গানাইজ করেন বা সেগুলাকে নিয়ে আপনি কাজ করেন উইকেন্ডে, ফ্রাইডেতে। তো এই যে ব্যবহারগুলো আপনি যদি একটা, আমি এখানে জাস্ট আপনার স্লাইড রেডি করার জন্য একটা করে এক্সাম্পল দিয়েছি, আপনি যদি একটা বাইনোমিয়াল নিয়ে কাজ করেন, একাধিক সেন্টেন্স পড়বেন, মানে ওই একটা টার্ম দিয়ে অনেকগুলো সেন্টেন্স রেডি করবেন, তাহলে আপনার প্রপারলি সেই টার্মটা শেখা হয়ে যাবে এবং সেটা আপনি ইউজ করার কনফিডেন্স পাবেন। গেল আমাদের বাইনোমিয়ালস নিয়ে আলোচনা। মুভিং টু দ্য নেক্সট টার্ম। স্পিকিং এ ভালো করার জন্য বেশ কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করতে হয়। দ্য ফার্স্ট থিং ইজ মুখস্থ করা অ্যান্সার, উইচ ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার স্পিকিং পারফরমেন্স। তো আপনি যদি একটা ফুল সেন্টেন্সও মুখস্থ করে বলেন এবং এটা ধরা পড়েন, তাহলে কিন্তু স্কোর অনেক কমে যাবে। সো বেস্ট ট্রাই করবেন নিজে থেকে সেন্টেন্স মেক করে বা প্যারাফ্রেজ করার অভ্যাসটা করবেন, যেভাবে আপনি শুনেছেন টিচারের মুখ থেকে সেভাবে না বলে একটু মডিফাই করে অ্যান্সার দিবেন, মিনিং চেঞ্জ না করে। তাহলে আপনার মুখস্থর উপরে যে নির্ভরশীলতা আছে সেটা কমে যাবে। আর অনেক সময় আমরা অনেক লম্বা বিরতি নিয়ে নেই চিন্তা করার জন্য, তো সেটা না করে আপনি ফিলার্স ইউজ করবেন। সেম ওয়ার্ড বারবার রিপিট করলে যেটা হয়, আপনার যে ভোক্যাবুলারি রেঞ্জ ভালো না সেটা প্রমাণ করে। এই জন্য আপনি চেষ্টা করবেন একই ওয়ার্ড বারবার না বলার, বাট এটা যাতে আপনার ফ্লুয়েন্সির উপরে ইম্প্যাক্ট না করে, মানে আপনি এই ওয়ার্ডের সিনোনিম খুঁজতে গিয়ে যদি আপনার আবার ফ্লুয়েন্সিতে হ্যাম্পার হয়ে যায়, তাহলে আপনার স্কোর কমে যাবে। সো চেষ্টা করবেন আপনি আগে থেকেই একটা শব্দের 3 থেকে 4টা ওয়ার্ড মানে ইয়ে করে একসাথে শেখার, তাহলে আপনি সেম সেন্টেন্সটা মেক করার সময় ওই শেখা ওয়ার্ডগুলা থেকে যে কোনো একটা এক একবার এক একটা চুজ করতে পারবেন। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ, আমরা নর্মালি চিন্তা করি কিভাবে, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, ফার্স্টে আমরা সেটাকে বাংলায় চিন্তা করি যে
আচ্ছা এই সেন্টেন্স এটা থেকে আমাকে ইংলিশে যেতে হবে। তো এভাবে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি দেখেন ইংলিশ মিডিয়ামের ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু বাসায় যেভাবে কথা বলে, বাংলাতে যেভাবে কথা বলে, স্কুলে গিয়ে তারা ইংলিশে সেম স্টাইলে কথা বলতেছে, এবং তাদেরকে যদি আপনি একটা ইংলিশ সেন্টেন্স দিয়ে বলেন যে এটাকে বাংলাতে কি হবে, এক্সাক্ট অনুবাদ তারা করতে পারবে না, বাট তারা মিনিং বুঝতে পারবে। যে আপনি একটা ইনস্ট্রাকশন দিলেন ইংলিশে, সে বুঝতে পারবে তাকে কি করতে বলা হয়েছে, কিন্তু এক্সাক্ট বাংলা অনুবাদ সে করতে পারবে না। তার মানে কি, তারা ল্যাঙ্গুয়েজটা বা তাদের থিঙ্কিং এবিলিটিটা ইংলিশেই গ্রো করছে। তো আমাদের যাদের বিশেষ করে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে এই জায়গায় একটু কাজ করতে হয়। তো আমরা যখন বাংলা সেন্টেন্স মেক করে তারপরে গ্রামার ইউজ করে সেটা থেকে ইংলিশ সেন্টেন্সে যাই, তখন আমাদের মাঝখানে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এটার উপরে যাতে আমাদের ডিপেন্ডেন্সিটা কমে, এই জন্য হচ্ছে আপনারা বাসায় যখন যে কোনো কাজ করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন, রান্না করতেছেন, যা করতেছেন সেটাকে আপনি ইংলিশে ডেসক্রাইব করার ট্রাই করবেন। এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে 5 মিনিট সময় আপনি সারাদিনে কি কি কাজ করলেন সেগুলাকে ইংলিশে নিজেকে বলবেন। তখন হবে কি, আপনার কাজগুলা ভিজুয়ালাইজ করবেন, আপনার ইমাজিনেশনের মধ্যে কাজগুলা ফুটে উঠবে, এবং সাথে সাথে আপনি ওই কাজগুলাকে ইংলিশ করা ট্রাই করবেন। তখন আপনার সামনে কিন্তু বাংলা সেন্টেন্স থাকবে না যে এটা থেকে আমাকে ইংলিশে যেতে হবে। তো এই যে ট্রান্সলেশন থিঙ্কিং এর উপরে ডিপেন্ডেন্সিটা আপনার কমে যাবে। তো এই কাজগুলো করবেন, এবং এগুলা করলে যেটা হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনি কিন্তু এটার রেজাল্ট পাওয়া শুরু করবেন। কারণ আমাদের ব্রেন কিন্তু খুব দ্রুত শিখতে পারে, আমরা যে স্টাইলে ব্রেনকে ট্রেন আপ করবো সেভাবেই সে ট্রেন হবে। আর স্পিকিং এই যে বিষয়টা, এটা হচ্ছে একটা স্কিল, দক্ষতা, এবং যে কোনো মানুষের যে কোনো বয়সে নতুন দক্ষতা সে অ্যাচিভ করতে পারে, ট্রেন, যদি আপনি ব্রেনকে ট্রেন আপ করতে পারেন। সো সেটার উপরে যদি বিশ্বাস থাকে, ডেফিনেটলি আপনি এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বেশি সাফার করেন, যে একটা বাংলা সেন্টেন্স প্রথমে রেডি করেন, ওইটা থেকে ইংলিশে ট্রান্সলেট করা ট্রাই করেন, এই ট্রান্সলেশনের উপরে ডিপেন্ডেন্সিটা কমবে। দ্য নেক্সট থিং ইজ প্র্যাকটিস কিভাবে করব। আমাদের মোটামুটি 90% স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে প্র্যাকটিস পার্টনার নাই, স্পিকিং পার্টনার নাই, কিভাবে প্র্যাকটিস করব। তো আমরা এখন যে টেকনোলজির যুগে আছি, এখন আমাদের কিন্তু প্র্যাকটিস পার্টনারের উপরে, প্র্যাকটিস পার্টনার কি কোনো পার্টনারের উপরে আমরা ডিপেন্ডেন্ট না, মানে আমরা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট। সো আপনি যদি প্র্যাকটিস করতে চান কোনো পার্টনার ছাড়া, তাহলে আপনি যে যে ওয়েগুলা নিতে পারেন। প্রথম জিনিস হচ্ছে আপনার নিজের কথাটা, আপনার নিজের স্পিকিংটা আপনি মোবাইলে রেকর্ড করতে পারেন, এবং এই রেকর্ডিংটা আপনি নিজে যখন আবার প্লে করে শুনবেন, তখন ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে কেমন শোনাচ্ছে, বা আপনার এই ভয়েসটা বা এই কথাটা এক্সামিনার শুনলে সে আপনাকে কেমন স্কোর দিত, এটা আপনি আগে থেকে আইডিয়া করতে পারবেন। তো এই রেকর্ডিংটা আপনাকে কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে স্যাটিসফাইড যে আমার ভয়েস বা আমার এই যে অ্যান্সারটা আমি দিলাম এটা দিয়ে আমি স্যাটিসফাইড, আমার ভালো স্কোর আসবে, সেটা যদি আপনার কাছে মনে না হয়, এটা আপনি রিপিট করতে থাকবেন। ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, আপনি যখন রেকর্ড করছেন তখন কিন্তু আপনার ভয়েসটার উপরে ফোকাস করছেন, যে আমার উচ্চারণটা কেমন, আমি সেন্টেন্সগুলোতে যখন সেন্টেন্স মেক করছি তখন কি খুব বেশি সময় দিচ্ছি কিনা, এই ব্যাপারগুলোর উপরে আপনার ফোকাস থাকছে। বাট আলটিমেটলি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, বা আপনি কনফিডেন্টলি অ্যান্সারটা দিতে পারতেছেন কিনা, সেটা কিন্তু বোঝা যাবে না। এই জন্য আপনি কি করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করবেন, অথবা ওই যে বললাম যে সারাদিনে কি কি কাজ করেছেন, এটা যদি আপনি আয়নার সামনে দাঁড়ায় বলেন, অথবা আপনাকে আজকে কেমন লাগতেছে, আপনি আজকে কি পরে আছেন, এই জিনিসগুলো, রিয়েল লাইফ জিনিসগুলো যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, তখন দেখা যাবে আপনার স্পিকিং এর উপরে একটা কনফিডেন্স আসবে, এবং স্পিকিংটাকে ভালো লাগতে শুরু করবে। এবং এটা আমি আমার ছোটবেলা থেকে আমাদের প্র্যাকটিস ছিল, ফ্যামিলিতে সবাই এই কাজটা করতাম। এতে করে দেখা গেছে যে আমাদের আলাদা করে বইপত্র পড়ে স্পিকিং এর স্কিল ডেভেলপ করতে হয়নি, এটা অটোমেটিকলি গ্রো করেছে। তো এটা করতে পারেন। থার্ড যে বিষয় সেটা হচ্ছে, আমাদের একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে, যে ওই যে বললাম 100টা টপিক আমরা দিয়ে দেই, তো আপনি প্রতিদিন কতটা প্রশ্ন নিয়ে কাজ করবেন, এভাবে কিন্তু না করলে আপনার পড়া জমে যায়। ধরেন আমরা জানি যে প্রতিটা মানে 4 মাস পরে পরে মাক্কারের বইয়ের একটা আপডেট ভার্সন আসে, এবং ওই ভার্সন থেকে আমাদের বেশিরভাগ স্টুডেন্টের কিউ কার্ডগুলো কমন পড়ে। তো আপনি যদি এই সবগুলা টপিক কভার করতে চান, ডেফিনেটলি আপনি এক বসায় একদিনে করতে পারবেন না, এটার জন্য আপনাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে হবে, অথবা নাম্বারিং করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, লেস ইম্পর্ট্যান্ট, রিপিটেড প্রশ্ন যেগুলো, সেগুলো আলাদা করে আগে আপনি দেখে ফেলবেন, এভাবে করতে হবে। তো এটা একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে, যে কোন কোন প্রশ্ন বা কোন কোন টাইপগুলো নিয়ে আমি কোন দিন কাজ করব, দেন ওইভাবে আপনি প্র্যাকটিস করবেন। আর যেটা বললাম, ইংলিশে চিন্তা করার ট্রাই করবেন, অলরেডি আমি এই জিনিসটা বলে ফেলছি, বাংলা থেকে ইংলিশে আসার যে ট্রান্সলেশনের ডিপেন্ডেন্সি, এটাকে, এই চেইনটাকে আমাদের ভাঙতে হবে। অ্যান্ড দেন হচ্ছে নাম্বার 5, আপনি শ্যাডোয়িং টেকনিক ফলো করবেন। ধরেন আপনি লিসনিং প্র্যাকটিস করতেছেন, তো লিসনিং এর একটা সেন্টেন্স শোনার পরে পজ দিয়ে দিলেন, দিয়ে আপনি ওই সেন্টেন্সটা নিজে বলার ট্রাই করবেন।
তাহলে হবে কি, একটু আগে আপনি যে নেটিভ স্পিকারের মুখ থেকে কথাটা শুনেছেন প্রতিটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন শুদ্ধ হবে এবং আপনার ফ্লুয়েন্সি অটোমেটিকলি গ্রো করবে। আপনি যখন চ্যাট জিপিটিতে যদি রিড অ্যালাউড দেন তাহলে যে পড়ে শোনায় তারা কিন্তু অনেক স্পিডে কথা বলে। তো কিছুক্ষণ আপনি যদি তাদের এই জিনিসগুলো পড়ে শুনেন বা তারা যখন পড়ে যাচ্ছে আপনি শুনেন, আপনার নিজের দেখবেন কথা বলার সময় স্পিড চলে আসছে, কথার মধ্যে একটা আলাদা স্পিড চলে আসতেছে। এটা কিন্তু মানে খুব ডিরেক্টলি ইম্প্যাক্ট করে। শ্যাডোয়িং টেকনিক যারা ফলো করেন তাদের মানে সরাসরি বেনিফিটটা পান। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ, আমরা যদি এক্সাম স্টাইলে প্র্যাকটিস করতে চাই, যেটা বললাম যে আপনি 2 মিনিটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলা কভার করতে পারেন কিনা, এটা আপনাকে স্টপ ওয়াচ ইউজ করে ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে। তাহলে হবে কি, আপনার এক্সামিনার যদি থামায়া দেয় 2 মিনিট পরে, আপনার মোটামুটি প্রশ্ন যে কিউ কার্ডের মধ্যে যে পয়েন্টস ওরা আছে সেগুলো আপনি কভার করে ফেলতে পারবেন। তো এটার জন্য আপনাকে পরীক্ষাতে যাওয়ার আগেই এই এক্সামটা স্টাইল প্রস্তুতিটা নিতে হবে এবং এই সমস্ত কাজগুলো করার জন্য আপনার কোনো পার্টনারের হেল্প লাগবে না, নিজে নিজে আপনি করতে পারবেন। আর ডেফিনেটলি ফাইনাল এক্সামে যাওয়ার আগে আপনার এক্সাম এনভায়রনমেন্টটাকে সিমুলেট করার জন্য মক টেস্ট নেবেন, পার্শিয়াল টেস্টগুলো নেবেন। তখন আপনি রিয়েল এক্সামিনারের সামনে কিভাবে প্রেজেন্ট করেন আপনার আইডিয়াসগুলো, সেগুলো আপনি বুঝতে পারবেন বা স্কোরিং এর ডিফারেন্সটা বুঝতে পারবেন। বা কিছু ফিডব্যাকেরও দরকার আছে যে আপনার কোথায় কাজ করা উচিত, সেটার জন্য আপনি ফিডব্যাক সেশনের জন্য টিচারের সাথে বসতে পারেন। বাট প্র্যাকটিসের জন্য আপনি আসলেই মানে হিউম্যান কোনো একজন পার্টনার ছাড়া প্র্যাকটিস করা যায় না, এটা রং। আপনাকে এই স্টেপগুলো যদি ফলো করেন আপনার ফুল প্রিপারেশন হয়ে যাবে। তো যেটা বললাম, স্পিকিং এই জিনিসটা হচ্ছে একটা স্কিল, এটা কোনো ট্যালেন্ট না, গড গিফটেড ট্যালেন্ট না যে যার আছে তার আছে, যার নাই সে পারবে না, নট লাইক দ্যাট। এবং যে কোনো ধরনের দক্ষতা, যে কোনো ধরনের স্কিল আমরা ট্রেন আপ করতে পারি যদি আমরা প্রপার স্ট্রাকচার ফলো করি, গাইডলাইন্স যদি ফলো করি। Actually, it's a different question. You display some words like pros and cons, these types of words. I want to know in the writing test too, these types of word we will find, or these types of word we will face only on speaking. Okay, if you can use it in context, that means your examiner is happy with that and it's perfectly suitable for that specific sentence, you can go for it. But if it sounds like it's unnatural and it's not suitable for the context and you are forcefully implementing it, that will be a problem. So make sure you are using them appropriately, and it's best to apply in a mock or partial test rather than your final exam, because you will get feedback upon using that and your teacher will guide you that how to use that specific term. So you don't need to experiment something for the first time in Then, your real exam. Make sure you can do that at home or with your teacher or with your guide so that you can get the exact feedback. But that's not wrong that so you we can cannot use, use or it's not we prohibited actually. You can use it, there's no problem. uh, But the matter is you need to make sure one. the context is okay. So we can use this in the writing test too as well. Yes, we can use it, but it should meet the requirement. The context should be okay with that. Or when you are learning those terms for the first time, when you will see the examples already given in any books, so that you can learn that context and apply them if it is similar to your writing test too. But I repeat that you should not experiment it for the first time in your real exam. Do it before your test and show your Yeah, teacher right. so that your teacher can correct you if there's any mistake. Hope you got your answer. Yeah. Thank you. Okay, Yeah. any Thank more you. questions? যেমন রুলস অ্যান্ড রেগুলেশনস, এটা আপনি রাইটিং টাস্ক টুতে ইজিলি ইউজ করতে পারেন। ওকে, যদিও এটা বাইনোমিয়াল কিন্তু এটা তো ইনফর্মাল না, আমরা ইউজ করি না রুলস, দেয়ার আর মেনি রুলস অ্যান্ড রেগুলেশনস ইন দিস কান্ট্রি। এভাবে কিন্তু রাইটিং টাস্ক টুতে আমরা অহরহ স্যাম্পল আনসারে, ভালো লেভেলের ভালো ব্যান্ডের স্যাম্পল আনসারে দেখে থাকি। সো ইটস নট এ ম্যাটার। আপস অ্যান্ড ডাউনস এটা আমরা স্পিকিং ইউজ করতে পারি। ওকে, লাইফে আমাদের অনেক উত্থান পতন হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে। তো এই জিনিসগুলো আপনি যখন শিখবেন দেখবেন আপনার একটা একটা ওয়ার্ড করে যদি আপনি বাংলা অর্থ শিখেন তখন আপনার যে ফ্লোতে ভোক্যাবুলারি এনরিচ হতো তার চেয়ে অনেক ফাস্ট হচ্ছে, ভোক্যাবুলারি শেখাটা অনেক ফাস্টার হচ্ছে। আর এখানে যেহেতু একসাথে আপনি জোড়ায় জোড়ায় ওয়ার্ডগুলো শিখবেন, দেখা যাবে এগুলো আপনার মানে বিরক্তি বোধ হবে না। নর্মালি আমরা ওয়ার্ড মিনিং শেখাটা অনেক কষ্টকর। ওকে, স্পেলিং শেখা যেরকম কষ্টকর, আপনার ওয়ার্ড মনে রাখা, শব্দার্থ মনে রাখাটাও কষ্টকর। তো এই কাজগুলো যাতে সহজ হয় এই জন্য আপনি বাইনোমিয়ালের থ্রুতে শিখতে পারেন। আর আমরা যেটা বললাম ফ্রেজ এন্ড ইডিয়মস নিয়ে কথাবার্তা বলেছিলাম, তো হবে পরবর্তীতে আপনাকে যখন পার্ট 3-তে প্রশ্ন করা হবে এবং আপনার তখন ইলাবোরেট করে অ্যান্সার দেওয়ার দরকার পড়বে, তখন দেখা যাবে আপনি ঘুরে ফিরে ওই কিউ কার্ডের কথাগুলো রিপিট করছেন। ওকে, তো স্টুডেন্টসরা এরকম সাফার করেন যদি আপনি প্রশ্নটাকে 100%
ক্লিয়ারলি না ক্যাচ করতে পারেন, কিউ কার্ডে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু ডিসকাশন পার্টে এসে বা থার্ড পার্টে এসে দেখা যাবে আপনার এটা ধরা পড়বে এক্সামিনের কাছে। ধরেন এখানে দেখেন, ওয়াই ডু পিপল সামটাইমস গিভ রং ইনফরমেশন। তো মাঝে মধ্যে মানুষ কেন ভুল তথ্য দেয়? তো আপনি যদি এটাই ধরে নেন যে ভুল ইনফরমেশন দেয়া মানে হচ্ছে ভুল ঠিকানা অথবা ভুল রাস্তা বলে দেয়া, তো আপনি কিন্তু কিউ কার্ডের কথাগুলা আবার এখানে রিপিট করবেন যে ভুল তথ্য দেয় কারণ তারা মজা করতে চায় বা তারা জানে না সঠিক ইনফরমেশনটা, এইভাবে, বা তারা হেল্পফুল না, এই টাইপের কথাবার্তাগুলো চলে আসবে। কিন্তু এই যে দেখেন আপনার হোম টাউন সিটি, এগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। দেন হচ্ছে দুইটা টপিকের উপরে আপনাকে আলাদা করে প্রশ্ন করা হবে। ধরেন এখানে অ্যানিমালস নিয়ে প্রশ্ন আছে আর হচ্ছে টি শার্টস নিয়ে। এই যে টপিকগুলো, এই যে অ্যানিমাল, টি শার্ট, চকলেটস, কেক, এই যে টপিকগুলা, এরকম আমাদের 100টা টপিক ভালো মতো পড়ে যেতে হবে প্রশ্ন এবং অ্যান্সার সহ। এবং এটা পড়ার সময় আপনি চিন্তা করবেন প্রশ্নগুলা কোন স্টাইলে হচ্ছে। আইএলস এর জন্য প্রশ্ন সাধারণত ভার্ব দিয়ে স্টার্ট হয় অথবা ডাব্লিউএইচ টাইপ দিয়ে শুরু হয়, হোয়াট, ওয়েন, ওয়াই, ওয়্যার, এগুলো দিয়ে স্টার্ট হয়। তো আপনি প্রতিটা প্রশ্নের জন্য আপনার স্যাম্পল আনসারটা কেমন হওয়া উচিত, ধরেন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে কিভাবে আপনি আনসারটা রেডি করবেন, ওয়েন দিয়ে বললে কি বলবেন, ওয়্যার দিয়ে বললে কি বলবেন, মানে এই পুরাটা ডাব্লিউএইচ টাইপের জন্য আপনি যদি একটু টেবিল আকারে একটা স্যাম্পল রেডি করে রাখেন টেমপ্লেটের মতো, তাহলে দেখা যাবে আপনাকে ভাবতে হচ্ছে না। পার্ট ওয়ানে কিন্তু আপনার চিন্তা করার জন্য আলাদা সময় নাই, যাই আপনি শুনতেছেন সাথে সাথে আপনাকে অ্যান্সার প্রডিউস করতে হবে। তো তখন দেখা যাবে আপনি নর্মালি যে পেসে কথা বলেন, যে ফ্লুয়েন্সিতে কথা বলেন, তার চেয়ে বেটার পারফর্ম করতে পারবেন এক্সামে। তো এই জন্য হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজিস হিসেবে আপনি এভাবে কিছু আগে থেকে কাজ করে রাখবেন। এবং প্রশ্নতে যদি ডু ইউ, ক্যান ইউ, হ্যাভ ইউ এগুলা দিয়ে প্রশ্ন করে ডাব্লিউএইচ ছাড়া, তাহলে আপনাকে ইয়েস অথবা নো বলে প্রশ্নের অ্যান্সার স্টার্ট করতে হয়। এটা তো আমরা সবাই জানি। ডু ইউ লাইক চকলেটস, তাহলে আপনাকে প্রথমে বলতে হবে ইয়েস অথবা নো বলে দেন আপনার প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কিন্তু যদি আপনার প্রশ্নের মধ্যেই দুইটা অপশন দিয়ে দেয়, অর দিয়ে, তাহলে আপনি ইয়েস অথবা নো বলতে পারবেন না। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় ডু ইউ প্রেফার কফি অর টি, তো তখন আপনার দুইটা অপশন দিয়ে দিছে কফি অথবা টি, আপনি এই দুইটা থেকে যে কোনো একটা চুজ করবেন, আই প্রেফার কফি। তো আপনার যখন অর দিয়ে দুইটা অপশন দিয়ে দিবে তখন আপনি ইয়েস নো বলতে পারবেন না। আদারওয়াইজ আপনার ডু ইউ, ক্যান ইউ, হ্যাভ ইউ এগুলো দিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে ইয়েস অর নো বলে দেন রেসপন্স করবেন। আর ডাব্লিউএইচ টাইপ দিয়ে যদি প্রশ্ন হয়, তাহলে তো আপনাকে সরাসরি ইনফরমেশনটা দিয়ে দিতে হবে। ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে এক্সাক্ট তথ্যটা দিবেন, ওয়েন দিয়ে প্রশ্ন করলে সময় বলবেন, সেটা ঘড়ির সময় হতে পারে, দিনের বিভিন্ন ভাগ হতে পারে, মর্নিং, ইভিনিং এগুলো হতে পারে, বছরের বিভিন্ন সিজন হতে পারে। ওয়েন দিয়ে প্রশ্ন করলে সময় দিতে হয়, ওয়্যার দিয়ে প্রশ্ন করলে জায়গা বলতে হয়, জায়গার পরিচয় হতে পারে, জায়গার নাম হতে পারে। লোকেশনটাকে স্পেসিফাই করার জন্য যে ধরনের আইডেন্টিক্যাল ভোকাবুলারি দরকার, সেই ওয়ার্ডগুলো আপনাকে আগে থেকে শিখে রাখতে হবে। এবং যদি কোনো ল্যান্ডমার্ক থাকে যেগুলো দিয়ে আপনি এক্স্যাক্টলি সেই জায়গাটাকে মিন করতে পারেন, তাহলে সেইগুলার ডানে বামে উত্তরে দক্ষিণে এগুলা বলার প্র্যাকটিসও করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্পিকিং এর বিষয়বস্তু। আর আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন ডেফিনেটলি ট্রাই করবেন যে একটা ফ্লুয়েন্সি হ্যাক মেনটেন করার, সেটা হচ্ছে কি, সেম প্রশ্ন নিয়ে আপনি 3বার প্র্যাকটিস করবেন। প্রথমবার যখন প্র্যাকটিস করবেন তখন আপনার যেটুকু সময় লেগেছে দ্বিতীয়বার প্র্যাকটিস করার সময় তার থেকে যাতে 1 সেকেন্ড হলেও কম সময় লাগে, এটাকে আমরা ফ্লুয়েন্সি হ্যাক বলি। এবং তারপরের বার থার্ড টাইম আপনি যখন প্র্যাকটিস করবেন একই জিনিস, তখন কিন্তু আপনার অলরেডি জানেন কি বলবেন, আপনার আইডিয়া জেনারেট হয়ে গেছে, আপনার শুধুমাত্র ফোকাসটা থাকবে আমি স্পিডে বলবো, ফ্লুয়েন্সি যাতে আমার 100% মেনটেন করতে পারি। এবং এভাবে যদি আপনি সচেতনভাবে ট্রাই করেন, মানে এফোর্ট দেন যে স্পিকিং এর স্কোর আমার ইমপ্রুভ করা দরকার, তাহলে 100% আপনার স্কোর ইমপ্রুভ হবে। কিন্তু যাদের হচ্ছে যে না আমি যে লেভেল আছে সেটা নিয়ে হ্যাপি, ওভার কনফিডেন্ট যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় মেইন এক্সামে গিয়ে পারফরমেন্স আরো কমে যেতে পারে। সো আমাদেরকে খুবই সিনসিয়ার হতে হবে স্পিকিং এর ব্যাপারে, এবং রেগুলার প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদেরকে যার যে লেভেল বা যার যে টার্গেট স্কোর সেটা পর্যন্ত পৌঁছাতে হবে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের আর কারো কোনো কিছু জানার আছে কিনা, প্রশ্ন আছে কিনা?